ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। বাংলাদেশের ব্যাংক খাতে এখন চলছে এক যুগান্তকারী রূপান্তর। 5টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার পথে। বাংলাদেশ ব্যাংক বলছে দুর্বল ব্যাংকগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে যেন স্থিতিশীলতা বজায় রাখা যায়। এতে খেলাপি ঋণ কমবে, অবৈধ লেনদেন বন্ধ হবে আর পুরো ব্যাংকিং ব্যবস্থায় ফিরবে একটি শৃঙ্খলা। কিন্তু বাজারে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একীভূতকরণের পর পুরনো ব্যাংকগুলো যারা শেয়ার হোল্ডার আছেন তাদের কি হবে, কারণ লেনদেন বন্ধ এবং শেয়ার মূল্য কার্যত শূন্য। এই বিষয় নিয়ে মূলত আজকে আমাদের টালিখাতা একীভূত 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের কি হবে আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালী এবং আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরু করতে চাই জনাব ফারুক আহমেদ সিদ্দিকী আপনাকে দিয়ে। এই যে একীভূতকরণের ফলে যেমনটি আমি বলছিলাম যে ব্যাংক খাতে একটি স্থিতিশীলতা ফিরবে এরকম একটি কথা বলা হচ্ছে, আপনি কি দেখছেন যে এই বাজারে বিশেষ করে পুঁজি বাজারে মানুষের আস্থা ফিরবে নাকি বিভ্রান্তি তৈরি হওয়ার একটি সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? দেখেন, এই 5টি ব্যাংকের যে ঘটনাটা এটা হচ্ছে নতুন কিছু। এটা বহুদিন থেকেই আমরা জানি যে এই 5টা ব্যাংকের অবস্থাটা অত্যন্ত সংকটাপন্ন এবং এই 5টা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তা সত্ত্বেও এটা টিকতে পারছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে এই 5টা ব্যাংকে মার্জ করা এবং ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স 2025 এটা ড্রাফট বহুদিন থেকে ঘুরছে। সুতরাং এটা হঠাৎ করে কিছু হয়নি। হঠাৎ করে এখনো কিন্তু 5টা ব্যাংক আলাদাই আছে, একত্রিত হয়নি। তবে গতকাল বাংলাদেশ ব্যাংক এই 5টা ব্যাংকে প্রশাসক নিয়োগ করেছেন। দিস ইজ পসিবলি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য মার্জার। এইটুকুই পরিবর্তন হয়েছে। এতে করে ব্যাংকের যে গুণগত মান খুব একটা কিছু হবে তা না, কারণ এই 5টা ব্যাংকের যে লায়াবিলিটি সেই লায়াবিলিটি একটা ব্যাংকে আসবে। 5টা ব্যাংকের যে নগণ্য অ্যাসেট সেটাও একটি ব্যাংকে আসবে। সুতরাং এই 5টা ব্যাংক একত্রিত হয়ে অকস্মাৎ যে খুব একটা লাভজনক কিছু একটা হয়ে যাবে তা নয়। তবে ভবিষ্যতে হয়তো এটা সরকারের নিয়ন্ত্রণে একটি ব্যাংকে রূপান্তরিত করা হবে এবং তখন একটা শৃঙ্খলার মধ্যে হয়তো বাংলাদেশ সরকার কিছু শেয়ার নেবে, বাংলাদেশ ব্যাংক কিছু সাহায্য করবে, হয়তো স্ট্র্যাটেজিক পার্টনার একটা খোঁজা হবে। এর মাধ্যমে ঠিক হয়ে ব্যাংকগুলোকে স্বার্থ রক্ষা করা যায়, ডিপোজিটারদের স্বার্থ রক্ষা করা যায়, এই ধরনের একটা প্রচেষ্টা চলছে। তবে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এমন নয় যে কালকে এই ব্যাংকগুলো ঠিক হয়ে যাবে। জি জনাব আহমেদ রশিদ লালী, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আপনি তো জনাব ফারুকের কথা শুনছিলেন। এই যে একীভূত ব্যাংক ঘোষণার পর থেকে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে শেয়ার বাজারে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটি কি বিনিয়োগকারীদের আস্থার একটি স্থায়ী ক্ষতি তৈরি করেছে কিনা আপনি কি মনে করছেন? জি অবশ্যই। দেখেন, বিষয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এটা করতেই পারে, এটাতে কোনো সমস্যা নাই। এটা পার্লামেন্ট থাকলে পরে পার্লামেন্ট থেকে এটা আইন হয়ে আসতো। পার্লামেন্ট নাই যেহেতু হয়তো প্রেসিডেন্ট সাহেব অর্ডিন্যান্স করায় নিছেন উনি। বাট বিষয়টা সেখানে না। বিষয়টা হচ্ছে আপনি একটা ব্যাংক রেজলিউশন আইন করে ডিপোজিটারদের জন্য আপনি একটা ইয়ে করলেন, হ্যাঁ, ওনাদের সুরক্ষার জন্য আপনি একটা আইন করলেন। পয়েন্ট ইজ, আপনি একটা আইন করলেন ডিপোজিটারদের জন্য, আবার ইনভেস্টরদের জন্য যারা কোটি কোটি শেয়ার, একটা দুইটা শেয়ার না, কোটি কোটি শেয়ার ব্যাংকের যেগুলো একীভূত হচ্ছে সেগুলো নিয়ে ওনারা বসে আছেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখনই বিনিয়োগকারীদের কথা বলেন তখন ওনারা আইন দেখায় আপনার কোম্পানি আইন 1994, এবং ওই হিসাবে ওনারা কিছুই পাবেন না। ঠিক আছে, ওই আইনে এটা ঠিক আছে। আপনি যখন সুরক্ষা দিচ্ছেন ডিপোজিটারদের, যেটা দেয়া উচিত, ঠিক আছে। সিমিলারলি আপনি যদি বিনিয়োগকারীদের দিকে না তাকান, বিনিয়োগকারীদের এই যে কোটি কোটি, আমার মনে হয় 60-70 কোটি শেয়ারেরও বেশি হবে 5টা ব্যাংক মিলে। সো এই শেয়ার হোল্ডারদের দিকে যদি না তাকান, এদের জন্য যদি কোনো আইন আপনারা না চেঞ্জ করেন,
তাহলে পুঁজিবাজার কিভাবে টিকবে? এইটা শুধু এই 5টা ব্যাংকের বিষয় নয়, আপনি ভবিষ্যতে আরও 5-7টা আসতেছে। সো এই বিষয়গুলো আপনাকে ওয়ান্স ফর অল জিনিসটা শেষ করা উচিত। আমি যখন বলছি জিনিসটা শেষ করা উচিত, সেটা হলো যে ক্যাশ আউট করতে আমি চাচ্ছি না যে ওনাদেরকে ক্যাশ দিয়ে দেন, ওনাদেরকে ওইটা দিয়ে দেন, সেটা নো। শপিং করেন না, আপনি শপিং করে শেয়ার ইস্যু করেন না, নতুন ব্যাংকের শেয়ার কিছু দিয়ে দেন। যার কাছে 5,000 শেয়ার আছে তারে 500 শেয়ার দেন না অন্তত। সো এই জিনিসগুলো যেটা ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স আমরা দেখেছি, 2020 সালে 5টা ব্যাংক একীভূত হয়েছে, ওনারা কোনো ক্যাশ আউট করেন নাই, শপিং করেছেন। 2022 সালে 3টা ব্যাংক একীভূত করেছে, ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স বলছি, সেখানেও ওনারা শপিং করেছেন, ওনারা ক্যাশ আউট করেন নাই। এখন আপনারা এসে বলছেন যে ন্যাব মাইনাস, অমুক মাইনাস, তমুক মাইনাস, সব মাইনাস। আপনারা অ্যাপ্রুভাল দেন না। ডিভিডেন্ড যখন অ্যানাউন্স করে ব্যাংকসগুলো, তো বাংলাদেশ ব্যাংক সেটা অ্যাপ্রুভাল দেয় না। সো গত পর্যন্ত তো আপনারা গত বছর পর্যন্ত অ্যাপ্রুভাল দিয়েছেন, এখন হঠাৎ করে এনএবি মাইনাস হয়ে গেল, ইয়ে হয়ে গেল। হ্যাঁ হয়েছে, আমি সেটাও মানি, কিন্তু যখন আপনারা অ্যাপ্রুভাল দিচ্ছেন সেই সময় আপনাদের এটা দেখা উচিত ছিল যে ভাই এগুলা যে ডিভিডেন্ড দিচ্ছে, ব্যাংকের অবস্থা তো খারাপ, কোত্থেকে ক্যাশ আউট করবে ওরা, ডিভিডেন্ড দিচ্ছে। সেইটা না করে এখন সম্পূর্ণ দোষ ইনভেস্টরদের ঘাড়ে, সম্পূর্ণ লস ইনভেস্টরদের ঘাড়ে। আমার একটা খুব আশ্চর্যের বিষয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা ডিবিএ কিংবা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ওনারা তো অ্যাটলিস্ট একটা ডায়লগ করতে পারতো ফাইন্যান্স মিনিস্ট্রি সহ, যে ভাই এদের কি হবে। এটা একটা দুইটা না তো, একটা ব্যাংক হলে বোঝা যেত যে ভাই কিছু শেয়ার, এখানে লাখ লাখ মানে শেয়ার, কোটি কোটি শেয়ার। তো এই বিনিয়োগকারীদের আস্থা থাকবে? শুধু এই বিনিয়োগকারী না, সকল বিনিয়োগকারীদের আস্থা থাকবে না। পুঁজিবাজার চলে একটা পলিসির উপরে, একটা লং টার্ম পলিসি। মাঝখানে এসে আপনি চেঞ্জ করে দিলেন পলিসি, তো সেইটা হইলে তো বিনিয়োগকারী থাকবে না। আপনাকে তো একটা লং টার্ম পলিসি নিতে হবে। একটা করলেন কি, ফাট করে আপনারা একটা পলিসি চেঞ্জ করে জি দিচ্ছেন। জনাব লালী, এর আগেও একটা সংস্থা, জি এর আগেও আমরা কিন্তু দেখেছি, যখন এর আগে ব্যাংক পুনর্গঠনের কথা বলা হয়েছিল, পুরনো শেয়ার হোল্ডাররা কিন্তু সে সময় কিছুই পাননি। সেক্ষেত্রে একই ভুলে পুনরাবৃত্তি হচ্ছে কিনা, কারণ লেনদেন বন্ধ থাকা অবস্থায় বিনিয়োগকারীদের টাকা কিন্তু কার্যত আটকে আছে। বিষয়টা আমি একটু জানতে চাবো জনাব ফারুক আহমেদ আপনার কাছ থেকে। জনাব লালী যে বলছিলেন সেই বিষয়ের সাথে কি আপনি একমত কিনা? বিনিয়োগকারীদের কথা কি এখানে ভাবা হয়নি বা ভাবা হচ্ছে না? হ্যাঁ, ডেপোজিটারদের বিষয় একটা, আর বিনিয়োগকারী শেয়ার হোল্ডার তাদের কথাটা আলাদা। ডিপোজিটাররা কিন্তু তাদের টাকা জমা রেখেছে, দে আর এন্টাইটেলড টু গেট ইট ব্যাক, এবং সেটাও কিন্তু সম্পূর্ণ দেওয়া হচ্ছে, মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হচ্ছে আপাতত। বাকিটা একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এটা 5 বছরও লেগে যেতে পারে। তো 2 লক্ষ টাকা বেশি যাদের আছে তারা কিন্তু তারাও লস করছে, অথচ তাদের টাকা তারা কিন্তু কোনো রিস্ক দেয়নি, তারা ডিপোজিট করেছে। আর শেয়ার হোল্ডারদের ব্যাপারটা হচ্ছে তারা এখানে প্রফিট অ্যান্ড লসের মধ্যে শেয়ার করেছে, তারা এই ব্যাংকের একটা অংশের মালিক হয়েছে, সে যত ক্ষুদ্র অংশই হোক না কেন। এখন এই ব্যাংকটি যদি লস হয়, কারণ এখন দেখা যাচ্ছে যে এর ন্যায় এত ঋণাত্মক যে একটা 10 টাকার শেয়ারের পিছনে এর লায়াবিলিটি আছে 100, 200, 300। সুতরাং এটা এই টাকাটা সোয়াপিং কার সঙ্গে করবে। 5টা ব্যাংকই লস, 5টা ব্যাংকই ঋণাত্মক, তো একটা শুরুতে একটা সোয়াপিং করার কোনো সম্ভাবনা নেই, এবং ভালো ব্যাংকের সঙ্গে সোয়াপিং করলে ওই ভালো ব্যাংকটাও খারাপ হয়ে যাবে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে ব্যাংকটা খারাপ অবস্থায় চলছে, এবং একটা ব্যাংকের মালিক এখন আবার যেটা মুখ্য মালিক সে জেলে আছে, বাকি 4টা ব্যাংকের প্রধান মালিক যে সে তো পালিয়ে আছে বহুদিন থেকে, এবং এটা কিন্তু সবাই জানে যে এই ব্যাংকগুলোর অবস্থা এরকম, এবং জেনে শুনেই কিন্তু জি জনাব ফারুক আহমেদ, আমরা একটি ছোট্ট বিরতি নিব, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। জনাব লালী এবং জনাব ফারুক, আপনারা দুজনই থাকবেন আমাদের সাথে।
বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিকাতায় সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিকাতায়। আজ আমাদের আলোচনার বিষয় একীভূত 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের কি হবে। আলোচনা করতে আজকে আমাদের সাথে যুক্ত আছেন আহমেদ রশিদ লালী এবং আছেন ফারুক আহমেদ সিদ্দিকী। আবারও ফিরছি আলোচনায়। জনাব ফারুক আহমেদ, আপনার কাছে একটু যেতে চাচ্ছি, এখানে ব্যাংকের এই একীভূতকরণের ফলে যে আস্থার সংকটের একটি বিষয় কিন্তু বারবারই উঠে আসছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই ধরনের একীভূতকরণ কি পুঁজিবাজারে ঝুঁকির তৈরি করে কিনা, কিংবা এই বার্তাই কি এখন এই মুহূর্তে আমাদের দিচ্ছে কিনা? পুঁজিবাজারের দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে একটা অস্থিরতা সৃষ্টি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক এবং বাজারে একটা নেতিবাচক একটা প্রভাব পড়া খুবই স্বাভাবিক, এবং এই কারণে হয়তো 2-3 দিন থেকে বাজারটা একটু পড়ন্ত দেখতে পাচ্ছি আমরা। তো হয়তো আমার মনে হয় এটা কাটিয়ে উঠবে। এটা ছাড়া আমি কোনো উপায় দেখছি না, কারণ সবগুলো ব্যাংকেরই লাইবিলিটিস বেশি, সোয়াপিং করে লাভ হচ্ছে না, ক্যাশ দেওয়ার ক্ষমতা কোনো ব্যাংকেরই নাই, তো ক্যাশটা কে দিবে? সুতরাং আমি আপাতত অন্তত এই সমস্যার কোনো সমাধান দেখি না। আমি একটু জনাব লালির কাছে বিষয়টি নিয়ে একটু যাই। জনাব লালি, আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে এই যে সোয়াপিং করার বিষয়টি আপনি বলছেন, আর ফারুক আহমেদ বলছেন যে আসলে লাভ নাই, কারণ ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত টাকা যেহেতু নাই, তাহলে সেই টাকাটা কারা দেবে? আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই ঘটনার ফলে কি পুঁজিবাজারে আস্থাহীনতা তৈরি হয়েছে কিনা, কিংবা ফারুক আহমেদ যে কথাটি বলছেন আপনি সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, ফারুক সাহেব যেটা বলছেন সেটা ঠিক আছে, সেটা অন অল বাই অল পারপাজেস ইস ওকে, বাট আমার পয়েন্ট হচ্ছে যে আপনি পুঁজিবাজারের যে আস্থাটা নষ্ট হচ্ছে 5টা ব্যাংক এই একীভূত করার ফলে, সেটা সরকারের সিদ্ধান্ত হইতে হবে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত আসতে হবে যে এই বিষয়টা কিভাবে রিজলভ করতে হবে। তো আপনাকে এইভাবে শুধু বলে দিলে যে কিছুই পাবে না আর আপনি হয়ে গেলেন, এতে করে তো একটা বিপজ্জনক অবস্থা হয়ে যাবে পুঁজিবাজারের জন্য। কারণ আমরা জানি যে আরও 10টা ব্যাংক খুব নরম ব্যাংক আছে, তো 2 দিন পরে আপনি এইটাও আনবেন। আমি এটাও মনে করি যে এটা কতখানি সাকসেসফুলি ওনারা করতে পারবেন, কারণ এই টোটাল প্রসেসটা যেটা স্যারও বললেন, গভর্নর সাহেবও বললেন যে 2 বছর সময় লাগবে। So what will happen after 2 years, সেটা is very difficult to say, because you see 3-4 মাসের মধ্যে যদি ইলেকশনটা হয়ে যায়, তাহলে পরে কি সিচুয়েশন দাঁড়ায় সেটাও একটা চিন্তার বিষয় আছে। তাহলে সেক্ষেত্রে পুরনো শেয়ার হোল্ডার যারা আছেন এই ব্যাংকগুলো, তাদের আসলে কি হবে? তারা কি আইনগত কিছু দাবি করতে পারবেন, কিংবা তাদের শেয়ার তো এখন বাতিলের খাতায় নাম লিখতে যাবে, এখন তাদের কি হবে? দেখেন, আইনগতভাবে তাদের করার কিছু নাই, বিকজ কোম্পানি লতে আছে অল সব দিয়ে তারপরে যদি ওনারা পান কিছু তাহলে ওনারা দেবেন, এটা ঠিক আছে। মাই পয়েন্ট ইজ ডিফারেন্ট। আমি বলছি যে বিনিয়োগকারীদেরকে একটা যদি না দেন আপনি, কি যে বলে, ওনারা এতদিন ধরে এই শেয়ারটা ধরে রেখেছে, কোটি কোটি শেয়ার। সো এখানে আপনাকে একটা রেজলিউশনে আসতে হবে, আইদার কিছু একটা করতে হবে। আই মিন, সরকারি যদি কোনো দেন, রিলিফ দেয়, তাহলে সেটা একটা কথা। আর এখানে ধরেন আপনি কতক্ষণ কত মানুষকে আপনি, আমার কথা সিম্পল, দেখেন আপনি গত বছরও ডিভিডেন্ড পেয়েছেন, তাহলে বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল দিল কেন ডিভিডেন্ডের? তখন ওনারা ন্যাপ দেখে নাই, তখন ওনারা অন্যান্য জিনিস দেখে নাই। আজকে হঠাৎ করে আপনি 2-3 মাস ধরে বলতেছেন একীভূত হবে, এইটা হবে, সেটা হবে, কালকে বলেই ফেললেন যে কিছুই পাবে না। তাহলে এই দায়বদ্ধতা আসলে কার, বিএসইসি নাকি বাংলাদেশ ব্যাংকের? না, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিবিএ, ওদেরকে একটা জিনিস, যে এই জিনিসটা 2-3 মাস ধরে চলছে, একীভূত হবে হবে হবে, ওনারা কেন একটা যৌথ মিটিং করলেন না উইথ মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসি, ডিএসসি, ডিবিএ, যে এই বিনিয়োগকারীদের কি হবে, এদের কিছু করা যায় কি না, কোনো একটু বাজারকে রাখার জন্য, কনফিডেন্সটা থাকার জন্য কিছু করা যায় কিনা, এটা তো আলোচনা করতে হবে। আপনারা ডিসকাশনেই যান নাই।
জনাব ফারুক আহমেদ, আপনি এই বিষয়ে কি বলবেন? এই যে জনাব লালী বলছেন যে কোনো রকমের ডিসকাশনই করা হয়নি যে বিনিয়োগকারীদের কি হবে, এখন বিএসসিসি কিভাবে নিশ্চিত হতে পারে যে বিনিয়োগকারীদের অন্তত ন্যায্য মূল্যায়নটুকু করা হবে, এরকম এই ব্যাপারে কি কিছু করতে পারে? সরি, ন্যায্য মূল্যায়ন তো নেগেটিভ। এখন ন্যায্য মূল্যায়ন নেগেটিভ। এখানে তাদেরকে যে হেল্প করবে, কে করবে? সরকার করবে? ব্যাংকগুলোর তো ক্ষমতা নাই। সরকার কি ট্যাক্স মানি দিয়ে এদেরকে হেল্প করবে? তো এ ধরনের ঘটনা তো ভবিষ্যতে আরো ঘটবে। এটা যদি প্রেসিডেন্ট হয়, ভবিষ্যতে আরো অনেক কোম্পানি এই ধরনের দাবি নিয়ে আসবে। সুতরাং সরকারকে কিন্তু দায়িত্ব নিয়ে সতর্কতার সঙ্গে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এমন সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করি, এটা একটা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করে এবং ভবিষ্যতে আরো অনেক। সেক্ষেত্রে নতুন ব্যাংক গঠন হলেও এখানে যারা নতুন করে বিনিয়োগ করবেন, সাধারণ বিনিয়োগকারী, তাদের কি আস্থা অটুট থাকবে আপনি মনে করেন জনাব ফারুক আহমেদ? এটা অবশ্যই মনে করি এবং নাবি সাহেবের সঙ্গে একমত, যেটা আজ বাজারে আস্থার একটা অভাব সৃষ্টি করবে, বাজারে একটা ক্ষতি করবে। এটা আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু এটার বিকল্প কি আছে এটা আমি জানা নাই। দ্বিতীয়ত, আমাদের এমন একটা পজিটিভ সাইড সব ব্যাপারে থাকে। এখানে একটা পজিটিভ সাইড হচ্ছে বিনিয়োগকারীরা বুঝতে পারলো যে এই সমস্ত লুজিং কোম্পানি, আমাদের দেশে ছোট ছোট বিনিয়োগকারীদের অভ্যাস আছে যে লুজিং কোম্পানিতে শেয়ার বিক্রি করে, কোম্পানির এক্সিস্টেন্স নাই সেখানে শেয়ার কিনে একটা কুইক প্রফিটের চেষ্টা করে। এখানে তারা কিন্তু একটা উদাহরণ পেল যে একটা লুজিং কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ করলে কি ধরনের ফলাফল হতে পারে। ভবিষ্যতে তাদের একটা শিক্ষা গ্রহণ করা উচিত যে খারাপ কোম্পানিতে, লুজিং কোম্পানিতে বিনিয়োগ করা উচিত নয়। কারণ বিনিয়োগ করলে যদি প্রফিট হয় সেটা তারই হবে, বিনিয়োগ করলে যদি লস হয় সেটাও তার হয়। এটা কিন্তু কেউ কোনোদিন লসটা পূরণ করতে আসে 1996 সালেও আসেনি, 2010-এও আসেনি। যে সেক্ষেত্রে এবং বিনিয়োগকারীরা আরো সতর্কতা হবেন তারা বিনিয়োগের ক্ষেত্রে, এবং এই ব্যাংক পুনর্গঠনের পরে সময়সীমা আসলে কতটুকু লাগবে এই পুঁজিবাজার পুনর্গঠনে আমরা জানি না। শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।